নমস্কার, দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি হিমাদ্রি শেখর দত্ত মহাশয়কে, যিনি পেশায় ভূতাত্ত্বিক। আজ বইমেলাতে প্রকাশ পেল তার নতুন বই। এখন তার সঙ্গে কথা বলে জেনে নেব এই বই সম্পর্কে কিছু কথা। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার নমস্কার নমস্কার। আপনার বই প্রকাশ পেয়েছে নতুন এবার বইমেলাতে, এই বইটি সম্পর্কে কিছু বলবেন? বইটির নাম হচ্ছে ৬ দশকের সিলেবাস। অ্যাকচুয়ালি এখানে আমি সিলেবাস ৬ দশক মানে হচ্ছে ৬০ বছর। তো আমি এখন ৬৮, ৬০ বছর বয়স অব্দি চাকরি করেছি, রিটায়ার করার পর রিটায়ার করেছি। তো এই যে সিলেবাস, আমাদের সিলেবাসটাকে আমরা পরীক্ষা পড়াশোনার সিলেবাসের সাথে জীবনের সিলেবাসের সাথে তুলনা করেছি। পরীক্ষা পড়াশোনার যে ক্লাসের সিলেবাস সেটা আগে থেকে জানা থাকে, টিচাররা সেই হিসাবে পড়ান, নোটস দেন, আমরা সেই হিসাবে পড়ি। সেটা ক্লাস 3-4 এর পড়াই হোক আর এমএসসি পড়াই হোক, তার একটা সিলেবাস থাকে। ফার্স্ট ইয়ার এই পড়ানো হবে, সেকেন্ড ইয়ার এই পড়ানো হবে। কিন্তু জীবনের যে সিলেবাস ওপরওয়ালা লিখেছেন, সেটা যতক্ষণ পর্যন্ত না আমরা সেই সিচুয়েশনের মধ্যে পড়ছি, সেই সিলেবাসের মধ্যে গিয়ে পড়ছি ফিজিক্যালি এবং মেন্টালি এবং খানিকটা ফিনান্সিয়ালি, ততক্ষণ পর্যন্ত আমরা জানি না আমাদের সিলেবাস কতদূর প্রসারিত, সিলেবাস কোন দিকে মোড় নেবে, সিলেবাসের শেষে আমি কোর্স ফিনিশ করতে পারবো না, তার আগে আমি শেষ হয়ে যাব। তো এই যে একটা দোতক জীবনের, যে একটা সিলেবাস জানা, যা দেখে আমরা একটা বেসিক জ্ঞান লাভ করে একটা বেসিক লেভেল অব্দি পৌঁছাই, কিন্তু তারপরেও জীবনের বাকি অংশটা পড়ে থাকে এমন একটা সিলেবাস যেটা আমাদের প্রত্যেককে পেরোতে হয় নিজের নিজের মতো করে, যেটা অজানা। এই ৬ দশকের সিলেবাস সেই অজানা দিকগুলো নিয়ে আমার যে উপলব্ধি ডিফারেন্ট স্টেজে, সেটা বলার চেষ্টা করেছি। আপনার লেখালেখি শুরু কবে থেকে যদি একটু বলেন? পেশাগতভাবে লেখালেখি শুরু এই বইমেলাতে 2013-তে। 2013-তে আমার প্রথম বই বেরোয় সৃষ্টি সুখ থেকে, রোহন কুদ্দুসের রোহন কুদ্দুস আর কি উনি চালান। সৃষ্টি সুখের অ্যাকচুয়ালি অনেক আগে 2012-তে, হ্যাঁ 12-র সময় একটা বাংলা ব্লগ সাইট ছিল, এখনো আছে। তা আমি সেই বাংলা ব্লগ সাইটে লিখতাম। তখন আমি বম্বে অফশোরে পোস্টেড, একা থাকি, সুতরাং লিখতে খুব কাজের পরে লেখার সময় হতো, কারণ ওখানে শিফটে কাজ হতো। তো ওই লেখালেখি ব্লগে পড়ে প্রচুর লোক মন্তব্য করে, প্রচুর, মানে আই ডিডন্ট এক্সপেক্ট যে এরকম একটা কিছু হবে। তারপরে হঠাৎ একদিন রোহন বলে যে আমি আপনার এই লেখাগুলো আপনি জড়ো করুন এক জায়গায়, আমি একটা বই করতে চাই। তো দ্যাট ওয়াজ সো মাচ আনএক্সপেক্টেড যে আমি কোনোদিন ভাবিনি আমার সব লেখালেখি বই হবে। তো যাই হোক, রোহন সেই বই বার করলে এবং সেই বই 2টো প্রিন্ট হয়েছে। এবং তারপরে এমন চাপ এলো যে ওই বইয়ের নাম ছিল শ মানে আমি। তো সেই এর দ্বিতীয় ভাগও লিখতে হলো, শ2, সেটাও চলেছে ইকুয়ালি। সেই আমার শুরু 2014-র বইমেলাতে প্রথম বই বেরিয়েছিল, আজকে 2024, 10 বছর হয়ে গেল। করোনার একটা বছর বাদ দিয়ে আমি বাইরে থাকতাম, কোনো সময়ই আমি কলকাতায় আসতে পারিনি, শুধু সৃষ্টি সুখের সময় এসেছিলাম প্রথম বই বলে। আমার পোস্টিং সবসময় বাইরে ছিল, কলকাতা কোনোদিন ছিল না লেখালেখির সময়কালে। তো ওরাই সবকিছু করেছে, যা হয়েছে বিক্রি বাট্টা এসব নিয়ে তো আমি কোনোদিনই মাথা ঘামাইনি, এখনো ঘামাই না। কিন্তু লেখক হিসাবে পরিচিতি সৃষ্টি সুখের থেকেই পেয়েছি। আর এখন অনেকে চেনেন, এখন অনেকে ডাকেন, তো সেটা আমার একটা পাওয়া। আর লিখতে ভালো লাগে বলেই লিখি, আর কিছু না। এই যে লেখালেখি করতে, সে কোন কোন লেখক বা কবির প্রভাব আপনার জীবনে সব থেকে বেশি ভাবে পড়েছে? আচ্ছা, লেখালেখির জন্য যে অভ্যাস, সেই অভ্যাসের শুরুয়াত তো নিঃসন্দেহে বিশ্বকবি রবীন্দ্রনাথ। তার কবিতা ছোট বয়সে আবৃত্তি করে মঞ্চে উঠে প্রাইজ পাওয়া আর এখন পড়ে বোঝা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়, আপনারা নিশ্চয়ই জানেন। কিংবা তার প্রবন্ধ, গল্প। তো রবীন্দ্রনাথ প্রথম শুরু, রবীন্দ্রনাথ থেকে বঙ্কিমও পড়েছি আমি। বঙ্কিমও তার যে বর্ণনা, সেটাও আমার মনের মধ্যে খুব একটা দাগ কাটিয়েছিল।
এছাড়া শরৎচন্দ্র, মাইকেল, পরের দিকে এসে সুনীল গঙ্গোপাধ্যায় এবং সত্যজিৎ রায়, এই দুজন আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। বুদ্ধদেব গুহ একজন। তো ওই যে ওদের যে ঝরঝরে লেখার একটা স্টাইল, কোনো কিছু বেশি অতিরিক্ত কিছু না বলে কিন্তু সবকিছুই বলতে পারলাম সহজ বাংলায়, সেইটা আমি ফলো করার চেষ্টা করি। জানি না কতদূর কি হয়েছে, কিন্তু ওদের রবীন্দ্রনাথের যে লেখা থেকে যে ভাব এবং যে উপলব্ধি, সেটার সাথে এদের আধুনিকতাটা মিশিয়ে আমি লেখার চেষ্টা করি। এই যে আপনি একটু আগে বললেন যে কখনোই ভাবেননি যে আপনার কোনো বই প্রকাশ পাবে বা আপনি এত ভালো লিখবেন। এই যে মেলায় এসে দেখছেন যে আপনার পাঠকরা আপনার বই হাতে নিয়ে দেখছে, নেড়ে চেড়ে বা পড়ছে, কতখানি আনন্দ পাচ্ছেন বা কতখানি পাওয়া এটা? হ্যাঁ, হ্যাঁ, খুবই আনন্দ পাই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বই লেখা যেমন কঠিন কাজ, পাঠক হিসাবে বই পড়ে সেটা হজম করা তেমনই কঠিন কাজ। তাদের মধ্যে যে সমস্ত পাঠক উৎসাহ দেখিয়ে বইয়ের খোঁজ করেন, এবছর কি লিখলি জিজ্ঞেস করেন, এবছর কি লিখলেন দাদা বলুন, কোথায় পাবো, এই যে খবরাখবর নেয়, সেটা অনবদ্য, মানে সেটা সব থেকে বড় পুরস্কার। এবং তারা পরে যখন পড়ে একটা প্যারাগ্রাফ লিখে পাঠায় বা ফোনে 15 মিনিট কথা বলে বই সম্বন্ধে, এর থেকে বড় প্রাপ্য কিছু হয় না। লেখক হিসেবে আমার মনে হয় এটাই সব থেকে বড় পাওয়া, মানুষের মনের কাছে পৌঁছানো, তাদের মনের থেকে উদ্ভূত প্রশ্নের উত্তর দেওয়া বা তাদের ফিলিংসটাকে শেয়ার করে নেওয়া, এর থেকে ভালো জিনিস লেখক হিসেবে আর কিছু হয় না। এবং ওই যে আদান প্রদান, তার থেকে আবার নতুন কিছু উৎস উঠে আসে নিজের মধ্যে, গ্রহণ করা যায়, যে যার থেকে আবার পরের একটা কিছু আরো একটু ভালো করে করা যায়। তো সেটা সবসময় উপভোগ করি, সবসময় খুশি হই। আপনি বললেন যে লেখালেখি অনেক কঠিন কাজ, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে লিখতে গেলে তো অনেক বেশি পড়তেও হয়। বর্তমান সময়ে ছেলে মেয়েদের মধ্যে শোনা যায় যে পড়াশোনার প্রবণতা অনেকখানি কমে যাচ্ছে। আপনার কি মনে হয়? দেখুন, পড়াশোনার প্রবণতা কমে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। জীবনযাত্রা একটা কারণ তো বটেই, আরেকটা কারণ আমার হাতে রয়েছে। অধিকাংশ ছেলে মেয়ে, বুড়ো বুড়ি, যুবক যুবতী, সবারই এখনকার ফার্স্ট সঙ্গী হচ্ছে এটা। বাড়িতেও আমি দেখেছি যে দুঘরে দুজনে বসে আছে বা একই খাটে দুজনে বসে আছে, দুদিকে মুখ করে তারা এটা দেখছে। সেই সময়টুকু পড়াশোনায় ব্যবহার করা যেত, আগে হয়তো করতো লোকে। কিন্তু এখনো কিছু লোক আছে যারা লেখেন, বিশেষত সিরিয়াস লেখেন, লিখবো বলে লেখেন, যারা চান যে তাদের লেখা লোকে পড়ে কিছু জানুক, বুঝুক, জীবন সম্বন্ধে হোক, কোনো অনুভূতি সম্বন্ধে হোক, কোনো বিশেষ নলেজ হোক, তাদের তো পড়াশোনা করতেই হয়। পড়াশোনা না করে কোনো উপায় নেই। কারণ আমার আগে যারা এসেছে, তারা তাদের উপলব্ধির কথা সেই সমস্ত বইয়েই লিখে গেছে। সেই যে জ্ঞানের কথা, সেগুলো ওইখানেই লিখে গেছে। সেগুলো যদি আমি একটু আমার যখন যে বিষয় নিয়ে আমি লিখবো বলে ঠিক করেছি, সেই দিকে যদি আমি একটু ঘাঁটাঘাঁটি না করি, তাহলে তো হবে না। সেই ঘাঁটাঘাঁটিটা একটা উপায় এখন খুব হাতের কাছে আছে, গুগল মামা। কিন্তু সেটা একটা বাহ্যিক আবরণ দেয়, যে একটা জিনিসের, যে কোনো একটা জিনিসের একটা মোটামুটি একটা জিনিস বলে দেয় যে এই আছে, এই হয়, এই সালে শুরু হয়েছিল, এই সালে কথা বলছে, এই হয়। কিন্তু সেটার ভেতরে ঢোকার জন্য ওই সম্পর্কে, যেমন ধরুন পলাশির যুদ্ধ, আপনি যদি 1757 পলাশির যুদ্ধের কথা বা সিরাজউদ্দৌলার দিকে ছাপ দেন, তাহলে এত লেখা বেরিয়ে আসবে। কিন্তু কোনো লেখাতেই আপনি সিরাজ কেমন ছিল, মীর জাফর কেমন ছিল, লর্ড ক্লাইভ কোথায় চালাকিটা করেছিল, সেইগুলো যদি বুঝতে চান, কেমন ভাবে সেই সময় বাংলার মানুষের দিনপাত হয়েছে, এগুলো যদি জানতে চান, তাহলে আপনাকে পলাশির যুদ্ধের উপরে বই পড়তে হবে। বই ছাড়া কোনো উপায় নেই। এবং প্রামাণ্য বই এর উপরেই আধুনিক বাংলায় অনেক আছে, সেইগুলো অবশ্যই পড়া উচিত। আমার এখন মনে করছে যে পলাশির যুদ্ধ তাপস চ্যাটার্জি বলে একজন লিখেছিলেন, এটা খুব ভালো, মানে অসাধারণ বই। এছাড়া আমাদের আমি নামটা ভুলে যাচ্ছি, আমাদের যে বাংলার এখনকার পুরোধা প্রত্নদত্ত এবং এ নিয়ে, খুব বৃদ্ধ মানুষ, তার, আচ্ছা, সঞ্জীব চট্টোপাধ্যায় খুব খুব এই সমস্ত ভেতরের কথা লেখার চেষ্টা করেন। আর অ্যাকচুয়ালি কোনো একটা আলটিমেট সাবজেক্ট হোক বা একটা মানুষ হোক, যদি তার ভেতরেরটুকু জানতে হয়, তাহলে বই পড়তে হবে।
এ দিয়ে হবে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা গুগল দিয়ে হবে না। সেখানে আপনি একটা আভাস পাবেন কিন্তু জানতে পারবেন না। সেই আভাসটা আপনার কথাবার্তার মধ্যে দিয়ে আপনি বড় বড় করে ফুটিয়ে তুললেন তো লোকে ভাববে যে হ্যাঁ, অনেক জানে। কিন্তু একটু খোঁচালে যারা ভালো পড়াশোনা করেছে তখন আর কিছু কাটবে না, তো পড়তে হবে। বর্তমান সময়ে প্রায় মানুষকে বলতে শোনা যায় যে এই লেখক বা এই কবি, এই সাহিত্যিক, এই অভিনেতা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বললেন না, লিখলেন না, মুখ খুললেন না। আপনার কাছে এটাই প্রশ্ন যে একজন সৃজনশীল ব্যক্তি সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কি মুখ খোলা সম্ভব বা মন্তব্য করা উচিত? এখন এই ব্যাপারে প্রথমত যে চয়েস সেটা হচ্ছে ব্যক্তিগত। তিনি সৃজনশীল হন বা না হন, তিনি কিছু বলবেন কি বলবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এরপরে আসে যে ব্যক্তিগত হলেও তিনি হয়তো নিজের ক্লোজ সার্কেলের মধ্যে জিনিসটা ডিসকাস করেছেন, আমরা সেটা জানি না। তো সেক্ষেত্রে তার বলা হলো যে হ্যাঁ তিনি বলেছেন। আবার অনেকে আছে মিডিয়ার সাথে এসে বলা বলি করে বা ফেসবুক পেজে লেখে অথবা হোয়াটসঅ্যাপে লেখে, সেটা সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য হলো। কিন্তু সব ব্যাপারে আহ, বক্তব্য দেওয়া উচিত কিনা সে ব্যাপারে আমি খুব স্যাঙ্গুইন নই। মানে আমি নিজেও দিই না, আমার ব্যক্তিগতভাবে আমি বলছি আমি নিজেও দিই না। কারণ থট প্রসেস যেটা না, সেটা যে ঘটনার উপর আপনি বলতে চান বা বলতে যান বা বলতে ইচ্ছুক, যদি আপনার থট প্রসেস সেটাকে গ্রহণ না করে, সেটাকে চুলচেরা বিশ্লেষণ না করে, তাহলে কিছু বলতে না যাওয়াই ভালো। দেখা দেখে হাঁকাহাঁকি করে কোনো লাভ নেই। লেখালেখি করতে গিয়ে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন, সোশ্যাল মিডিয়া নাকি পত্রপত্রিকা? বর্তমান সময়ে দেখা যায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে। সোশ্যাল মিডিয়াতে লিখতে হয়, কারণ সোশ্যাল মিডিয়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে নিখরচায় অনেক লোকের কাছে পৌঁছানো যায়। আপনি বই করতে গেলে আপনার একটা খরচা আছে, সেটা সবসময়, এখন আমি রিটায়ার্ড লোক, সবসময় সেটা সম্ভব নয়। কিন্তু ঠিক আছে, তাও আমরা করছি, অনেকেই করছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রধান উপাদান হচ্ছে খুব তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে ছড়িয়ে যেতে পারেন আপনি। যদি আপনার লেখা ভালো হয়, তাহলে আপনাকে টেনে টেনে লোক জোগাড় করতে হবে না, লোক এমনি আসবে। তো সোশ্যাল মিডিয়াতে লেখা যায়, এটাতে আমি কোনো অন্যায় দেখি না। আর পত্রপত্রিকাতে তো লেখা যারা দিচ্ছে, যেমন আমার প্রচুর লেখা, এই সামনেই প্রেরণা পাবলিশার আছে, ওদের পত্রিকায় লেখা বেরোয়, ম্যাগাজিনে লেখা বেরোয়, ওদের ওখান থেকে আমার বই বেরিয়েছে। তো ও তো অটোমেটিক হয়েই যাবে। দরকার শুধু হচ্ছে যে আপনি যে মাল মশলা দিয়ে লোককে জানাতে চাইছেন যে আপনি কি বলতে চান আর কেন বলতে চান, সেইটা পরিষ্কার হওয়া দরকার। সেটা যদি লোকের মনে পরিষ্কার হয়, তাহলে যে ধরনের লোকই হোক না কেন, যে ধর্মের লোকই হোক না কেন, যে স্তরের লোকই হোক না কেন, আটকায় না কিছু। অনেকেই বলেন যে কবিতা বা যে কোনো সাহিত্য রচনা বা কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রে শূন্যতা, দুঃখ বা ক্রাইসিস অনেকটা বেশি কাজ করে। আপনার কি মনে হয় এ একদম ব্যাপারে? একদম একদম আমি এর সাথে একদম একমত। দুঃখ না পেলে কোনো কিছু সৃষ্টি হয় না। কারণ সুখ সুখ ভোগ এবং সুখের যে তৃপ্তি, সেটা মানুষকে আহ খানিকটা অলস করে দেয়, খানিকটা অকেজো করে দেয় আমি বলবো। দুঃখ যদি মানুষের মধ্যে থাকে, তখন সেই দুঃখের পেছনে কি কারণ সেইটা লোকে খোঁজার চেষ্টা করেন। এবং এই যে খোঁজার যে প্রলং একটা পদ্ধতি বা একটা চিন্তা তরঙ্গ, সেইটা থেকে অনেক কিছু সৃষ্টি হয়। আপনি দেখুন রবীন্দ্রনাথের জীবনে কম দুঃখ ছিল না, তার সমস্ত মহান সৃষ্টি সেই সমস্ত দুঃখ থেকে হয়েছে। ছেলে মারা যাওয়া, স্ত্রী চলে যাওয়া, বৌদি চলে যাওয়া, নজরুলেরও তাই, ছেলে মারা যাওয়া। তো মধুসূদন ঘর ছাড়া, যশোরে যখন ফিরে গেলেন তখন তাকে মাঠে গিয়ে মার সাথে মা এসব মাঠে দেখা করছে, তিনি তার রাজপ্রাসাদে ঢুকতে পারছেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত দুঃখ সয়েছেন, চিরকির সয়েছেন, লোকের বিদ্রুপ সয়েছেন। তো দুঃখ একটা এমন একটা অঙ্গ, সে যে রবীন্দ্রনাথ বলেছেন না, সুখের কথা বললো না ভাই, দুঃখে আমি ভালো আছি, দুঃখে আছি ভালো আছি, দুঃখ আমার ভালো লাগে। তো কেন বলেছেন, এত বড় মহান কবি এই কথাটা কেন বলে গেছেন? দুঃখ মানুষকে সৃজনশীল বানায়, এটা আমার বিশ্বাস। অনেকেই যারা
কাজের দ্বারা সবকিছু করে নিতে চায়, তারা ভাবে যে কাজ করলেই সব হয়ে গেল, অতটা গভীরে গিয়ে ভাবে না বা চিন্তা করে না। কোনো কিছু লিখতে গেলে, ভাবতে গেলে চিন্তাশীল হতে হবে। চিন্তাশীলতা মানে আইনস্টাইনের চিন্তা নয়, চিন্তাশীলতা মানে হচ্ছে আমি ভালো ভাবতে হবে, আমি কেন এসেছি, আমি কি করতে এসেছি, আমি কি সেটা করতে পারলাম, না করতে পারলে কেন করতে পারলাম না, এবং আমি সমাজকে কি দিয়ে গেলাম। এই চিন্তা ভাবনাটা করার জন্য দুঃখ লাগে। আপনি তো বহুদিন বললেন যে ভূতাত্ত্বিক হিসেবে কাজ করেছেন। এই কাজের ক্ষেত্রে আপনার কোনো ভালো অভিজ্ঞতা বা আনন্দের বা কোনো ঘটনার কথা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার ভূতাত্ত্বিক হিসাবে যে জীবন, চাকরিতে 35 বছর এবং প্রায় পুরো ভারতবর্ষ ঘুরেছি চাকরির খাতিরে। বিভিন্ন বেসিনে কাজ করেছি। বেসিন মানে হচ্ছে যেখানে আমি তেল কোম্পানিতে ছিলাম, ন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন, তেলের কোম্পানি। সেখানে আমি জিওলজিস্ট হয়ে ঢুকেছিলাম, তারপর আলটিমেটলি জেনারেল ম্যানেজার হয়ে রিটায়ার করেছি। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন লোকের সাথে মিশেছি, বিভিন্ন সমাজ, বিভিন্ন ভৌগোলিক পরিবেশ, সবকিছু দেখেছি। তো তার মধ্যে আমার একটা খুব ভালো দুঃখের অভিজ্ঞতাই বলবো আমি, দুঃখ অভিজ্ঞতা। আমি যখন আসামে ছিলাম তখন আমাদের একটা রিগে, অয়েল রিগে, তেল বার করার জন্য করা হয়, তো অয়েল রিগে আগুন ধরে যায়। সেদিন দোল ছিল, তো আমাদের অফিস এমনি ছুটি ছিল, কিন্তু যেহেতু আমি অপারেশনে ছিলাম তো আমাকে সবসময় সজাগ থাকতে হতো কখন কি হয়। তো সেই আগুন লাগা যে জায়গা, বোরহোলা, বোরহোলা হচ্ছে গ্রামটার নাম আসামে। বোরহোলাতে একটা রিগ এরকম জ্বলে গেছিল, আগুন লেগে গেছিল, তাতে একজন মারাও গেছিল। তো সেখানে আমার রিপোর্টিং ছিল পরে, এবং কিছু কাজকর্ম ছিল অ্যাজ এ ইমিডিয়েট অফিসার, মানে যাদের কেউ হতাহত হয়েছে, যাদের, এবং অনেক ন্যাশনাল ওয়েলথ, যে তেল যেসব নষ্ট হয়েছে, পুড়ে গেল, সেগুলো দেখা, হিসেব নিকেশ করা, এইসবের ব্যাপারে। তো প্রাইমারিলি আমি সবই করছিলাম, কিন্তু যখন জানতে পারলাম যে ওই রিগ ফ্লোরে এমন একজন লোক ছিলেন যার সেদিনই রিটায়ারমেন্ট ছিল, মানে সেদিনের কাজ শেষ করার পরে তার রিটায়ারমেন্ট ছিল, অ্যান্ড হি ডিডন্ট সার্ভাইভ, এবং পুরো রিগটা গলে মাটিতে পড়ে গেছিল, এত বড় আগুন হয়েছিল। তো সেটা বড় আঘাত দিয়েছিল। মানে আমরা প্রকৃতিকে নানা দিক থেকে নানাভাবে লোকে শোষণ করছি, কিন্তু আমাদের এই তেল বের করা আমাদের ব্যবহারের জন্যই। দুনিয়াতে এখন আমাদের কাছে যদি পেট্রোল না থাকে কোনো কিছুই চলবে না, বিদ্যুৎ না থাকে কোনো কিছুই চলবে না। কিন্তু সেই কাজে কাজ করতে গিয়ে যে পরের দিন যে ফ্রি হয়ে যাবে, আর তাকে কাজ করতে হবে না, রিটায়ার্ড লাইফ জীবন করবে। এবং তার থেকেও খারাপ লেগেছিল যখন তার বউ এসে বলেছিল, মা এসে বলেছিল যে আপনারা রাতে কেন কাজ করেন, দিনের বেলা তো কাজ করলে অনেক আগেই দেখতে পেত, তাহলে ও নেমে আসতে পারতো। এর জবাব আমি দিতে পারিনি, কারণ শিফট ডিউটি 24 আওয়ার্স চলে, তাহলে কাজ হবে না। তো এটা আমার জীবনে একটা বড় দুঃখের দিন। এছাড়া অয়েল ইন্ডাস্ট্রিতে প্রচুর রিস্ক, সবসময় কিছু না কিছু অ্যাক্সিডেন্ট এর একটা প্রবণতা থাকে, খুব সাবধানে কাজ করতে হয়। তো এই দুঃখটা আমার যাবে না আর কি। মানে একটা মায়ের কাছে এই প্রশ্ন, যার জবাব আমি সেই কোম্পানির একজন অফিসার হয়ে দিতে পারিনি, এটা আমি কোনোদিন ভুলবো না। এটা একটা বিরাট। আপনি শেষটা করলেন অনেকটা একটা মানে ভার আক্রান্ত একটা মনে। না, ভারাক্রান্ত, হ্যাঁ, কিছুটা ঘটনা তো ভারাক্রান্ত বটেই। তবে বইমেলায় এসে চতুর্দিকে লোকজন দেখে আবার সবাই বই পড়ছে, যদিও বইমেলা এখন অনেকটাই খাওয়া মেলা হয়ে গেছে, তো অথবা ঘোরাঘুরির মেলা। তো ঠিক আছে, যদি 10% লোকও বই দেখে বা বই পড়ে বা বই উৎসাহিত হয়, তাহলে আমার মনে হয় লেখকরাও জীবিত থাকবে, এবং যেহেতু লেখকরা থাকবেন, প্রকাশকরাও থাকবেন। লেখক প্রকাশক হচ্ছে একটা রিং এর মতো, একে অপরের সাথে। মানে একটা যদি রিং বসানো, রং আংটি তৈরি করা হয়,
তার উপরে যদি একটা নকশা করে রাখা হয়, সেটা যদি লেখক হন, আর পুরো লেখককে ধরে রেখেছে ওই আংটির রিংটা, যেটা হচ্ছে প্রকাশক। তো এই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। তো সেই হিসাবে আমি খুব উৎসাহী। আমার চোখ আর হাত যতদিন দেবে আমি নিশ্চয়ই লেখালেখির মধ্যেই থাকবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।